আশা করি সবাই ভালো আছেন। শুরু হতে যাচ্ছে হ্যালো সিরিজ সিজন 1। এটি ভবিষ্যতের সময় 2552। মানুষ এখন আর শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নেই, মানবজাতি ছড়িয়ে পড়েছে অসংখ্য গ্রহে। আর সেই সব গ্রহের আইন, শাসন আর নিরাপত্তা নিয়ন্ত্রণ করে এক ভয়ঙ্কর শক্তিশালী সরকার, ইউএনএসসি, ইউনাইটেড নেশনস স্পেস কমান্ড। তাদের কাছে ছিল অত্যাধুনিক বিশাল আর্মি, আর তাদের সবথেকে ভয়ঙ্কর শক্তি ছিল স্পার্টানার্স। এটা ছিল এমন নির্মম সুপার সোলজার যাদের একজনই 100-র বেশি সৈন্যকে অনায়াসে মারতে পারে। এই কারণেই অধিকাংশ মানুষ এখন এই ইউএনএসকে প্রচণ্ড ভয় পায় আর তাদেরকে মেনে নেয়। কিন্তু কিছুদিন আগে ম্যাড্রিগাল নামের এক গ্রহের মানুষ ইউএনএসসির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, কারণ ইউএনএসসি তাদের গ্রহ থেকে ডিউটেরিয়াম নামের মূল্যবান ফুয়েল তুলে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আর কেউ এর প্রতিবাদ করলেই তাকে মেরে ফেলা হচ্ছে, নয়তো জোর করে চুপ করিয়ে রাখা হচ্ছে। ফলে ম্যাড্রিগালের মানুষদের ইউএনএসসির উপর থেকে পুরো বিশ্বাস উঠে গিয়েছে। আর বিদ্রোহের পর তাদের সবথেকে বড় ভয় ছিল ইউএনএসসিরা হয়তো স্পার্টান পাঠিয়ে তাদেরকে মেরে ফেলবে। এই কারণেই বিদ্রোহীরা তাদের নেতার সঙ্গে একটি বিচ্ছিন্ন ক্যাম্পে লুকিয়ে থাকত। সেখানে তারা ইউএনএসসির বিরুদ্ধে যুদ্ধর পুরোপুরি প্রস্তুতি নিয়েছিল। কিন্তু একদিন নেতার মেয়ে কোয়ান একটু আনন্দ ফুর্তি করার জন্য বন্ধুদেরকে নিয়ে ক্যাম্পের বাইরে বের হয়। শুরুতে সবকিছু ঠিকঠাকই ছিল, সবাই এনজয় করছিল, কিন্তু মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যায়, কারণ আকাশের উপর ভেসে ওঠে একটা বিশাল স্পেসশিপ, যার শব্দ ছিল একটা ভয়ঙ্কর দানবের মতো। ওটা দেখেই তারা বুঝে ফেলে স্পার্টানরা এসে গিয়েছে। সে চিৎকার করে সবাইকে পালাতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই লেজার বুলেট তাদেরকে একদম ধ্বংস করে দিতে থাকে। তাদের শরীর টুকরো টুকরো হয়ে যায়। কোয়ান ভয় পেয়ে দৌড়াতে থাকে, এক জায়গায় লুকিয়ে দ্রুত একটি ফ্লেয়ার জ্বালিয়ে ক্যাম্পের বাকিদেরকে বিপদ সংকেত দেয়। আর সেই সংকেত দেখা মাত্র কোয়ানের বাবা আর তার লোকেরা যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। তাদের ধারণা ছিল স্পার্টানরা হামলা করতে এসেছে। কিন্তু ঠিক তখনই কোয়ান ফিরে এসে তার বাবাকে বলে, এরা স্পার্টানরা না, এরা অন্য কোনো ধরনের এলিয়েন, যাদেরকে আজ পর্যন্ত কেউ তারা দেখেনি। কিন্তু কোয়ানের বাবা এটা বিশ্বাস করতে পারে না। তার মনে হয় শকের কারণে কোয়ান হয়তোবা উল্টাপাল্টা ভুল করেছে। তাই সে কোয়ানকে অন্যান্য বাচ্চাদের সঙ্গে নিরাপদ বাংকারে পাঠিয়ে দেয় আর নিজে তার লোকজনকে নিয়ে শত্রুদের সঙ্গে ফাইট করতে বেরোয়। কিন্তু যখন তারা সেই ভিন্ন এলিয়েনদেরকে দেখতে পায়, তখন তারা একদম স্তম্ভিত হয়ে যায়। এমন এলিয়েন তারা আজ পর্যন্ত কোনোদিনও দেখেনি। তাদের হাতে ছিল উন্নত অস্ত্র, আর তারা তাদেরকে নির্মমভাবে মারতে শুরু করে। আর সেই এলিয়েনদের যে আর্মর ছিল তা ভেদ করে মারা ছিল একদম অসম্ভব। আর এই ফাইটের মাঝেই কোয়ানের বাবার পায়ের উপরে একটি ট্রাক পড়ে, যার ফলে সে সেখানেই আটকে যায়। আর এই দৃশ্য দেখে বাংকারের ভেতর থেকে কোয়ান তার বাবাকে বাঁচানোর জন্য বের হয়ে আসে। আর এটি ছিল মারাত্মক একটি ভুল, কারণ সে বের হওয়া মাত্র এলিয়েনরা বুঝে যায় সেখানে একটি বাংকার রয়েছে। সে সঙ্গে সঙ্গে বাংকারের দরজা ভেঙে ফেলে আর ভেতরের যত শিশু ছিল সবাইকে মারতে শুরু করে। তবে তখনই একটি স্পার্টান স্পেসশিপ সেখানে চলে আসে। সেখান থেকে প্রথমে নেমে আসে স্পার্টানদের লিডার জন। তাকে দেখে কোয়ানের বাবা আরও ভয় পেয়ে যায়। তার এখন মনে হয় তাকে একসঙ্গে দুইজনের সঙ্গে ফাইট করতে হবে, একদিক থেকে মানুষ আর একদিক থেকে এলিয়েন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে স্পার্টানরা তাদেরকে মারতে না, বাঁচানোর জন্য এখানে এসেছে। জন এবং তার দল একে একে এলিয়েনদেরকে মারতে শুরু করে। আর এখানে আমরা বুঝতে পারি বর্তমানে মানুষদের যেই ব্যবহৃত অস্ত্র, এগুলো আরও উন্নত। জন আর তার লোকজন খুবই সহজে এলিয়েনদেরকে মারতে শুরু করে। তবে এরই মধ্যে একটি এলিয়েন কোয়ানের বাবাকে ধরে ফেলে। কোয়ানের চোখের সামনেই তাকে মেরে ফেলে। কোয়ান এতে প্রচণ্ড ভেঙে পড়ে। এরপর সেই এলিয়েন কোয়ানকেও মারতে এগিয়ে আসে, কিন্তু ওটা কোয়ানের কাছে পৌঁছানোর আগেই জন এসে সেই এলিয়েনকে মেরে ফেলে আর কোয়ানের জীবন বাঁচায়। আর সে তার বাবা এবং বন্ধুদের মৃত্যুর জন্য কান্না করতে থাকে। আর তখনই জন আর তার লোকজন সময় নষ্ট না করে সরাসরি এলিয়েনদের স্পেসশিপের তদন্ত করতে যায়। তারা সেখানে যায় যেখানে সেই স্পেসশিপ নেমেছিল। সেখানে তারা জানতে পারে এলিয়েনরা ম্যাড্রিগাল গ্রহে এসেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস নিতে, যেটা সেখানকারই একটি পাহাড়ের গুহায় লুকানো ছিল। তাই জন তার টিম নিয়ে দ্রুত সেই গুহার ভেতরে পৌঁছে যায়। আর সেখানে তারা খুঁজে পায় এলিয়েন প্রযুক্তিতে তৈরি একটা রহস্যময় কিস্টোন। জন সেটাকে ধরা মাত্র সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর জন ভয়ঙ্কর সকল ভীষণ দেখতে পায়। সে দেখতে পায় অন্য এক গ্রহে একটি ছোট্ট শিশু তার পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছে।
ঠিক তখনই জনের এক সঙ্গী তাকে টেনে পিছনে সরিয়ে নেয় আর সেই কিস্টোন থেকে হাত সরা মাত্র তার ভীষণও চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই সব এলিয়েন মারা গেলেও একটি এলিয়েন বেঁচে ছিল, কারণ সে তাদের স্পেসশিপের মধ্যে ছিল। আর সে যখন দেখতে পায় কি স্টোন স্পর্শ করা মাত্র সেটি সক্রিয় হয়ে গিয়েছে, তখন সে এতটাই ভয় পায় যে সে অদৃশ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বের হওয়ার সময় তার ধাক্কা লাগে কোয়ানের সঙ্গে। কোয়ানও দেখতে এসেছিল এখানে কি হচ্ছে, আর সেই ধাক্কা খেয়ে কোয়ান এখানে সেন্সলেস হয়ে পড়ে। আর সেই এলিয়েন দ্রুত তার স্পেসশিপ নিয়ে সেই ম্যাড্রিগল গ্রহ থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জন আর তার দলবল গুহা থেকে বের হয় আর দেখতে পায় কোয়ান সেখানে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। আর ঠিক সেই মুহূর্তে জন বুঝতে পারে এটা শুধু একটা সাধারণ যুদ্ধ ছিল না, বরঞ্চ এই গুহার মধ্যে যা রয়েছে তার নিশ্চয়ই কোনো গুরুত্ব রয়েছে। আর এখানে যুদ্ধের ফলে কোয়ানের বাবার সবাই মারা গিয়েছিল, কারণ তারা এখানে একটি ক্যাম্পের মতো জায়গায় লুকিয়ে থাকতো। তাই জন এখন কোয়ানকে নিয়ে স্পেসশিপে করে ইউএনএসসির হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। সেই সাথে কিস্টোনটাও নিয়ে নেয় আর বাকিদেরকে আদেশ দেয় যাতে তারা আরেকটি স্পেসশিপে করে পেছন পেছন চলে আসে। আর এখান থেকে জানা যায় ইউএনএসসির মূল হেডকোয়ার্টার এখন রিচ নামের একটি গ্রহে। সেখান থেকেই স্পার্টানদের মতো সুপার সোলজার তৈরি করার পুরো প্রক্রিয়া চলে। আর সেটির ডক্টর ছিল ক্যাথরিন হ্যালসেই। সে সব কিছু খুঁটিয়ে খাটিয়ে দেখছিল। ঠিক তখনই সেখানে আসে ইউএনএসসির টপ লেভেল লিডার মার্গারেট। সে হ্যালিসকে জানায় ম্যাড্রিগাল প্ল্যানেটের বিদ্রোহী ঘাঁটির প্রায় সকলেই মারা গিয়েছে, আর জন শুধুমাত্র কোয়ানের জীবনটাই বাঁচাতে পেরেছে। এটা ইউএনএসসির জন্য বিশাল বড় একটা খারাপ খবর, কারণ মিডিয়া এই ঘটনাকে অনেক বড় ইস্যু বানিয়ে ইউএনএসসির সম্মান ধুলায় মিশিয়ে দিচ্ছে। তারা বলছিল যেখানে ইউএনএসসিরা যায় সেখানকার গ্রহের মানুষ সুখে শান্তিতে বাঁচতে পারে না। এখন ইউএনএসসির ইমেজ ঠিক করার উপায় ছিল একটি, কোয়ান যেন মিডিয়ার সামনে স্পার্টানদের প্রশংসা করে আর বলে স্পার্টানরা সর্বোচ্চ চেষ্টা করেছিল কিন্তু তাদের সঙ্গীদেরকে বাঁচাতে পারেনি। এই কাজের দায়িত্ব দেয়া হয় হ্যালিসের মেয়ে মিরিন্ডা কাইসকে। মিরিন্ডাও তার মায়ের মতোই একজন মেধাবী বিজ্ঞানী। সব কথা বলে মার্গারেট সেখান থেকে চলে যায়। আর হ্যালিস গিয়ে দেখতে পায় তার নতুন এক্সপেরিমেন্ট একটি ক্লোন, যেটাকে মার্গারেট বিশেষ কোনো কারণে ঠিক তার মতোই তৈরি করেছে। অন্যদিকে মহাকাশের অজানা এক জায়গায় থাকা এলিয়েন ঘাঁটিতে সবথেকে প্রবীণ এলিয়ান দেখা করে ম্যাকি নামের এক মেয়ের সঙ্গে। সে ছোটবেলা থেকেই এলিয়েনদের সঙ্গে বড় হয়েছে, আর আশ্চর্য বিষয় সেও কিস্টোন স্পর্শ করলে সেটি অ্যাক্টিভ হয়ে যায়। এলিয়েন লিডার তাকে জনের ব্যাপারে জানায়, আর সেটা শুনে ম্যাকি অবাক হয়ে যায়। কিন্তু এলিয়েন লিডার বুঝতে পারছিল না কিস্টোনের দ্বিতীয় অংশটা তারা কিভাবে উদ্ধার করে আনবে, যেটা জন নিজের সঙ্গে ইউএনএসসি বেসে নিয়ে গিয়েছে। এদিকে জনের শিপ ধীরে ধীরে রিচ প্ল্যানেটের দিকে এগিয়ে যাচ্ছিল। সেই সময় কোয়ানকে একটি সেলের মধ্যে বন্দি করে রাখা হয়। ঠিক তখনই মিরান্ডার হলোগ্রাম তার সামনে এসে হাজির হয়। সে কোয়ানকে জানায় এমন এলিয়েন আক্রমণ আরও অনেক গ্রহে হয়েছে, আর যদি নিজের গ্রহকে বাঁচাতে চায় তাহলে তাকে ইউএনএসসির পক্ষে মিডিয়ায় সাক্ষাৎকার দিতে হবে। এটা শুনে কোয়ান প্রচণ্ড রেগে যায়। সে বলে ইউএনএসসিকে তার গ্রহে মাইনিং পুরোপুরি বন্ধ করতে হবে এবং তাদের এলিয়েনদের হাত থেকেও রক্ষা করতে হবে, না হলে সে মিডিয়ায় গিয়ে ইউএনএসসির বিরুদ্ধে কথা বলবে। এমনকি বলবে তার গ্রহে হামলা করেছে ইউএনএসসি, তার বন্ধুদেরকেও তারাই হত্যা করেছে আর তাকে এখানে অপহরণ করে নিয়ে এসেছে। এটা শুনে এখন মিরান্ডা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ এমনটা হলে অন্য গ্রহের মানুষও ইউএনএসসির বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করতে পারে। আর কিছুক্ষণ পর রিচ প্ল্যানেটে পৌঁছে যখন হ্যালিসের সঙ্গে জন কথা বলে, সে তাকে নিজের সেই ভীষণের ব্যাপারগুলো জানায়। সব শুনে হ্যালিস হতবাক হয়ে যায়, কারণ ওগুলো আসলে জনের শৈশবের নিজের স্মৃতিই ছিল। একজন নির্মম সৈনিক বানানোর জন্য হ্যালিস তার সকল স্মৃতি মুছে দিয়েছিল, যাতে অতীত আর কখনো ফিরে না আসে। তাই সে জনকে কিস্টোন থেকে দূরে থাকতে বলে। জনও সেটা মেনে চলে যায়। কিছুক্ষণ পর মিরান্ডা নিজের বাবার সঙ্গে কথা বলে জানতে পারে কোয়ান যেহেতু তাদেরকে ব্ল্যাকমেইল করতে চেয়েছে, তাই ইউএনএসসি ঠিক করেছে তাকে মেরে ফেলা হবে। এটা শুনে মিরান্ডা রেগে যায়, কারণ কোয়ান তো শুধু একটা মেয়ে, সে নিজের মানুষদেরকে বাঁচাতে চাইছিল। কিন্তু তার বাবা জ্যাকব কাইস জানায় এছাড়া তাদের হাতে অন্য কোনো উপায় নেই। অন্যদিকে জনকেও আদেশ দেওয়া হয় কোয়ানকে মেরে ফেলার জন্য। জন তাকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই তার মনে হয় ইউএনএসসিরা কোয়ানের সঙ্গে অন্যায় করছে। তাই তাকে না মেরে সে নিজের শিপের সকল সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেয়। আর এটি দেখামাত্র হ্যালিস বুঝে যায় জন এখন কোয়ানকে অবশ্যই সাহায্য করবে। কিন্তু কিস্টোন রয়েছে জনের শিপে, তাই হ্যালিস কৌশলে তাকে ভালোভাবে ফিরে আসতে বলে, আর জন তাতেও রাজি হয়ে যায়।
কিন্তু জন জানতো প্ল্যানেটে ফিরে গেলে একবার সেই কিস্টোন পেয়ে গেলে হয়তোবা জনকে বড় কোনো শাস্তি দেয়া হতে পারে। শুধু তাই না, কোয়ানকেও হয়তোবা মেরে ফেলা হতে পারে। তাই সে কোয়ানের ছেলে গিয়ে তাকে সকল সত্য জানায়। কোয়ান ভয় পেয়ে তার দিকে বন্দুক তাক করে। তখন জন তাকে বিশ্বাস করানোর জন্য প্রথমবারের মতো নিজের মুখ দেখায় এবং সতর্ক থাকতে বলে। কিন্তু কিছুক্ষণ পরই জনের স্পেসশিপ ইউএনএসসির বেসে পৌঁছাতেই সেখানে থাকা সৈন্যরা তার স্পেসশিপের উপরে আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই শিপটি ভয়ঙ্করভাবে ক্র্যাশ করে। জন বুঝে যায় এখন কোয়ানের পাশাপাশি তাকেও হয়তোবা মেরে ফেলা হবে, আর পালানোর কোনো উপায় নেই। অনেকক্ষণ চিন্তা করার পর হঠাৎ তার কিছু একটা মনে হয়, আর সে দৌড়ে গিয়ে সেই কিস্টোন স্পর্শ করে। আর মুহূর্তের মধ্যে সেটি আবারও অ্যাক্টিভেট হয়ে যায়, আর একটা শক্তিশালী এনার্জি বিম বের হয়ে চারপাশের সকল সৈন্যকে একদম উড়িয়ে দেয়। আর রহস্যজনকভাবে তার নষ্ট হয়ে যাওয়া স্পেসশিপ পুরোপুরি ঠিক হয়ে যায়। এই সুযোগে জন দ্রুত রিচ প্ল্যানেট ছেড়ে পালিয়ে যায় আর সরাসরি পৌঁছে যায় এক ভয়ঙ্কর অপরাধীদের গ্রহে। তার নাম ছিল ম্যাড্রিগাল রুবেল। সেখানে স্পার্টানদের লিডারকে হঠাৎ দেখে অপরাধীরা তাকে বন্দুক তাক করে, কিন্তু ঠিক তখনই সেখানে আসে স্টোরেন, আর সে সবাইকে থামিয়ে দেয়। অ্যাকচুয়ালি সে ছিল জনের বন্ধু। এর একটি বিশেষ কাহিনী রয়েছে। 22 বছর আগে ইউএনএসসির বেজে যখন নির্মম ট্রেনিং চলছিল, মানুষদেরকে স্পার্টান বানানো হচ্ছিল, এই ট্রেনিংয়ের মাঝেই এক দুর্ঘটনা ঘটে। স্টোরেনের হাত গুরুতরভাবে আহত হয়, আর সেই সুযোগেই সে জানতে পারে ডক্টর হেসলির ভয়ঙ্কর সব গোপন সত্য। ধীরে ধীরে তার কাছে স্পষ্ট হয়ে যায় এই ট্রেনিং আসলে বাঁচার জন্য না, বরং ভবিষ্যতে অন্ধকার কাজের জন্য মানুষকে অস্ত্র হিসাবে বানানো হচ্ছে। আর সেই কারণেই এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, স্টোরেন ঠিক করে সে সেখান থেকে পালিয়ে যাবে। সে চুপিচাপি বেস থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে গার্ডে ছিল জন। সে তাকে দেখে ফেলে আর তার দিকে বন্দুক তাক করে। স্টোরেন যে অন্যায় করেছিল তাতে তাকে মেরে ফেলার কথা ছিল, কিন্তু সে জনকে সবকিছু খুলে বলে আর জানায় সে এখানে থাকতে চায় না। তখন জন কোনো কিছু না ভেবে তাকে পালিয়ে যেতে দেয়, আর স্টোরেন তারপরে পালিয়ে এই রাবল প্ল্যানেটে এসে নিজের জীবন গড়ে তোলে। আর বহু বছর পর বর্তমান সময়ে সে আবার জন আর কোয়ানের পাশে এসে দাঁড়ায়, তাদের নিজেদের ঘরে নিয়ে যায়। অন্যদিকে হেসলি এখনও থেমে নেই। সে যে কোনো মূল্যে জন আর কি স্টোন নিজের দখলে নিতে চায়। এই কারণে সে সবাইকে মিথ্যা কথা বলে। সে জানায় স্টোন ছোঁয়ার পর থেকে জনের মস্তিষ্কের প্রবলেম হয়েছে, তাই যে কোনো উপায়ে হোক সেই স্টোন দখলে নিতে হবে। এই খবর শুনে মেজর অত্যন্ত ভয় পেয়ে যায়, কারণ যদি স্পার্টানরা সন্দেহ করতে পারে তাহলে পুরো আর্মির নিয়ন্ত্রণ তার হাত থেকে চলে যাবে। তবে দেখা যায় হেসলির কাছে রয়েছে আরও ভয়ঙ্কর সমাধান। সে এরই মধ্যে তৈরি করেছে কোটানা, একটি এআই সিস্টেম যা স্পার্টানদের উপর প্রয়োগ করলে তারা হয়ে যাবে আরও নিখুঁত রোবট। তাদের নিজস্ব চিন্তা ভাবনা সব কিছু মুছে যাবে, একটা রোবটের মতো হয়ে যাবে। কিন্তু এই এক্সপেরিমেন্ট সম্পূর্ণ বেআইনি। তারপরেও রাতের অন্ধকারে গোপন মিটিংয়ে ইউএনএসসিকে রক্ষা করার জন্য মেজর নিজেই এই অপরাধের অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে স্টোরেনের ঘরে যাওয়ার সময় সে জন আর কোয়ানকে জানায় ম্যাড্রিগাল প্ল্যানেটের নতুন শাসক এখন প্রিন্স, যে পুরোপুরি ইউএনএসসির পুতুল। মানে কোয়ানের মানুষরা এখন আরও বিপদে রয়েছে। কোয়ান কষ্ট পায়, কিন্তু তার কিছুই করার নেই। স্টোরেনের ঘরে পৌঁছে সে তাদের নিজের ওয়াইফ আর সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর জন শুরু করে কিস্টোনের কথা, কিভাবে সেটা ছোঁয়ার পর থেকে তার মধ্যে নতুন নতুন ভীষণ আসছে। স্টোন কিছুই জানে না, কিন্তু সে জনকে নিয়ে যায় এক পাগলাটে মানুষের কাছে। তার নাম রেড। রেড জানায় এই মহাবিশ্বে দুটি কিস্টোন রয়েছে। একটি এলিয়েন জাতি এই দুটো কিস্টোন একত্র করে আরেকটি মহাবিশ্বের দরজা খুলতে চায়। সেখানে থাকে তাদের দেবতারা, এটাই তারা মনে করে। কিন্তু আসল সত্য কেউ জানে না যে সেখানে কে রয়েছে, কারণ এই স্টোনের শক্তি এতটাই ভয়ঙ্কর যে এটা পুরো মহাবিশ্ব ধ্বংস করে দিতে পারে। আর তার থেকেও বড় কথা, এটা শুধু কিছু নির্দিষ্ট মানুষের দ্বারাই অ্যাক্টিভেট হয়। জন তাদের মধ্যে একজন। এই কথা বলেই রেড জোর করে আবার জনের হাতে সেই স্টোন তুলে দেয়। স্পর্শ করতেই স্টোন জেগে ওঠে। এক প্রচণ্ড এনার্জি ওয়েভ ছড়িয়ে পড়ে। চারপাশের সবার কানে তীব্র যন্ত্রণা হতে থাকে। জনের মাথায় তখন ঘুরপাক খাচ্ছে অসংখ্য প্রশ্ন। এই স্টোন, এই ভীষণ, এগুলো আসলে কি? আর সে ছুলে কেনই বা অ্যাক্টিভ হচ্ছে? সব উত্তর একটা জায়গাতেই, হেসলির কাছে। জন ঠিক করে সে স্টোরেনকে কোয়ানের নিরাপত্তার দায়িত্ব দিয়ে রিস্ক নিয়ে হলেও সে রিচ প্ল্যানেটের দিকে যাবে, আর সে তাই করে। কিন্তু ওখানে নামার সাথে সাথে হেসলির নির্দেশে সৈন্যরা তাকে গ্রেপ্তার করে। সরাসরি তাকে বন্দি করা হয়, আর হেসলি সেই স্টোনটা নিজের ল্যাবে নিয়ে আসে। অন্যদিকে এলিয়েন বেসে মেকি এলিয়েনদের প্রতিশ্রুতি দেয় সে নিজেই স্টোন এনে দেবে, কারণ মানুষ হওয়ায় তার উপরে কেউ সন্দেহ করবে না। এলিয়েন নেতারা অনুমতি দেয়। মেকি তার পরিকল্পনা শুরু করে দেয়।
এদিকে রাবল প্ল্যানেটে কোয়ান টিভিতে দেখে উইন্সার তার বাবার সমর্থকদেরকে হত্যা করছে। সে প্রচণ্ড রেগে যায়। সে ঠিক করে সে নিজের প্ল্যানেটে ফিরে যাবে আর সব কিছু ঠিক করবে। কিন্তু স্টেরন তাকে থামায়, কারণ সে জনকে কথা দিয়েছে সে কোয়ানকে রক্ষা করবে। মেড্রিগালে পা রাখলেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যু। রিচ প্ল্যানেটে ফিরে আসে। হেসলি স্টোন পরীক্ষা করার পর জনের সেলে যায়। জন একের পর এক প্রশ্ন করে, সে স্টোন সম্পর্কে জানতে চায়। হেসলি সম্মত হয়, কিন্তু নিজের আসল উদ্দেশ্য গোপনে রাখে। সেল থেকে বের হওয়ার আগে সে যায় নিজের ক্লোনের কাছে। কিছুক্ষণ কথা বলে, তারপর একটা শুকনো সূচ ঢুকিয়ে দেয় চোখের ভেতরে। মস্তিষ্কের একটি অংশ বের করে নেয় আর সেই ক্লোনটিকে মেরে ফেলে। এরপর সেই অংশ জনের মস্তিষ্কের মধ্যে প্রতিস্থাপন করে আর জনকে উল্টাপাল্টা বোঝায় যে এটা তোমাকে আরও উন্নত করবে। কিন্তু আসল সত্য ছিল, এখন থেকে কোর্টানা সবসময় জনের সঙ্গেই থাকবে, আর জন কি করছে না করছে বা কি চিন্তা করছে সেটি কোর্টানা জানতে পারবে। আর কোর্টানা জানলে সেটি হেসলিও জেনে যাবে। তবে জনের মস্তিষ্কের সর্বোচ্চ 10%ই সেটি ব্যবহার করতে পারবে। নিজের এক্সপেরিমেন্ট সফল হতে দেখে হেসলি অপেক্ষা করতে থাকে কখন জন জ্ঞান ফিরে পাবে। এদিকে রাবল প্ল্যানেটে কোয়ান এখনও মরিয়া হয়ে চেষ্টা করছে স্টেরনকে রাজি করাতে, যাতে সে তাকে ম্যাড্রিগাল প্ল্যানেটে নিয়ে যায়। তার লক্ষ্য একটাই, বাবার বেঁচে থাকা সঙ্গীদেরকে একত্র করে আবারও ইউএনএসসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। স্টেরন বারবার না করে, কিন্তু কোয়ান যখন তাকে সামান্য টাকার লোভ দেখায়, স্টেরন সঙ্গে সঙ্গে তাকে প্ল্যানেটে নিয়ে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে মহাকাশে ইউএনএসসির একটি স্পেসশিপ টহল দিচ্ছিল। ঠিক তখনই একটি অজানা স্পেসশিপ এসে থামে। যোগাযোগ করা হয় তাদের সঙ্গে, আর ওপাশ থেকে ম্যাকি সাহায্য চাইতে থাকে। সে বলে অন্য একটি এলিয়েন গ্রুপ তাদের উপরে আক্রমণ করেছে, তার বাবা মাকে মেরে ফেলেছে। সে শুধুমাত্র কোনো রকমে বেঁচে এখানে পালিয়ে এসেছে। তার কথাই বিশ্বাস করে অফিসার তাকে তার শিপে আসার অনুমতি দিয়ে দেয়। আর এটাই ছিল তাদের বড় ভুল। ভেতরে ঢুকেই ম্যাকি ছেড়ে দেয় ভয়ঙ্কর এলিয়েন টাইপের জীব। মুহূর্তের মধ্যে সেগুলো সব মানুষকে মেরে ফেলে। শুধু সেই অফিসারটাই জীবিত থাকে। আর ম্যাকি এখন তার কাছ থেকে জানতে চায় তাদের গ্রহের লোকেশন কোথায়, কিন্তু সেই অফিসার একদম চুপ করে থাকে, যার ফলে এক পর্যায়ে ম্যাকি তাকে মেরে ফেলে। আর ম্যাকি এখন ভাবতে থাকে সে কিভাবে রিচ প্ল্যানেটে যাবে। অন্যদিকে জন জেগে ওঠে। হেসলি তাকে কোর্টানার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জনের ভেতর একটু অদ্ভুত অস্বস্তি হয়, কিন্তু আপাতত সে চুপ থাকে। হেসলির নির্দেশে সে শরীরের বিভিন্ন রিডিং ডিভাইস লাগিয়ে আবার কিস্টোন স্পর্শ করে, আর ঠিক আগের মতোই স্টোন সক্রিয় হয়ে যায়। জনের সামনে ভেসে ওঠে একটা শিশুর ভীষণ। সে বসে আছে তার বাবার কুকুরের পাশে, একটা বিশাল কিস্টোনের ছবি আঁকছে। আর তখনই জনের হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। হেসলি তাকে স্টোন থেকে হাত সরাতে বলে। জন সেখান থেকে নিজের রুমে ফিরে আসে। সেখানে বসে সে ভাবতে থাকে সেই ডিভাইসের কথা, যেই ডিভাইসের কথা স্টেরন তার বন্ধু তাকে বলেছিল। প্রত্যেকটা স্পার্টানদের শরীরে সেই ডিভাইস বসানো থাকে, যা তাদের অনুভূতি বন্ধ করে দেয়। জন বুঝতে পারে তাকে এখন অনুভূতির মাধ্যমেই অনেক কিছু বুঝতে হবে। তাই সে একটি ছুরি নিয়ে ওয়াশরুমের দিকে যায়, যাতে সেই ডিভাইসটা বের করতে পারে। অন্যদিকে হেসলি কোর্টানার মাধ্যমে সবই বুঝতে পারে, কিন্তু হেসলি আটকায় না, উল্টা নির্দেশ দেয় যাতে সে জনকে সাহায্য করে, যাতে জনের বিশ্বাস আরও বেড়ে যায়। কোর্টানা জনকে বলে ঠিক কোন জায়গায় কাটতে হবে। জন তাই করে আর ডিভাইসটা বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে ফেলে তার এক কলিগ কাই। সে হতবাক হয়ে যায়। ডিভাইস ছাড়া জন প্রথমবারের মতো অনুভব করতে শুরু করে। শহরে বের হয়ে ছোট ছোট আবেগ তাকে নাড়িয়ে দেয়। একটা মৃত কুকুর দেখে সে অত্যন্ত কষ্ট পায়। এই অনুভূতিগুলো তাকে আবার টেনে নিয়ে যায় কিস্টোনের কাছে। সে আবার সেটি স্পর্শ করে, আবার সেই ভীষণ, কিন্তু এবার খুবই স্পষ্ট। আর এবার সে সত্যটা ধরতে পারে। সেই বাচ্চাটা আসলে সে নিজেই, মানে কিস্টোন তাকে তার নিজের অতীত দেখাচ্ছে, এবং এই স্টোনের সাথে তার সম্পর্ক অনেক আগের। এখন জনের একটাই লক্ষ্য, তার হোম প্ল্যানেটের অবস্থান খুঁজে বের করা, কারণ মূলত সে এই গ্রহের মানুষ না। শুরুতে কঠিন, কিন্তু কোর্টানার সাহায্যে সে অবশেষে সেই লোকেশন খুঁজে পায় আর ঠিক করে সে সেখানে যাবে সকল প্রশ্নের উত্তর খুঁজতে। কিন্তু যাওয়ার আগে সে একবার হেসলির কাছে যায়। সে সবকিছু খুলে বলে, তার হোম প্ল্যানেট, তার ভীষণ আর সেই রহস্যময় কিস্টোন। সব শুনে হেসলি ঠিক করে সেও জনের সঙ্গে সেই প্ল্যানেটে যাবে। তারা রওনা দেয়। আর তাদের চলে যাওয়ার পরই কাই, যে নিজের চোখে দেখেছিল জন কিভাবে ইমোশন ব্লকার ডিভাইসটা বের করে নিয়েছে, সে চুপচাপ বাথরুমে গিয়ে সেটি বের করে ফেলে। কেউ কিচ্ছু জানতে পারে না, কিন্তু সেই মুহূর্ত থেকে কাই প্রথমবারের মতো তার আবেগকে অনুভব করতে শেখে। আর সেই অনুভবগুলো তাকে ভেতর থেকে বদলে দিতে শুরু করে। এদিকে সোরেন আর কোয়ান পৌঁছে যায় ম্যাড্রিগাল প্ল্যানেটে। লুকিয়ে লুকিয়ে অবশেষে কোয়ান পৌঁছে যায় তার বাবার বিশ্বস্ত জেনারেল আগাথার কাছে। আগাথা তাকে দেখে আবেগে ভেসে যায়, কিন্তু যখন কোয়ান তাকে আবার বিদ্রোহে যোগ দিতে বলে, সে সরাসরি না করে দেয়।
কারণ পরিস্থিতি বদলে গিয়েছে। উইন্সলারের শাসনে বিদ্রোহ মানেই মৃত্যু। ঠিক তখনই উইন্সলার আর তার লোকেরা সেখানে পৌঁছে যায়, আর এক মুহূর্ত দেরি না করে সোরেন আর কোয়ান নিজেদের লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ইস্ট প্ল্যানেটের ল্যাবে মিরেন্ডা চেষ্টা করছে কিস্টোন নিয়ে গবেষণা করতে। সে কাই আর আরও এক স্পার্টানকে ডেকে আনে স্টোন ছোঁয়ার জন্য, কিন্তু ছুলে কিছুই ঘটে না, একদম কিচ্ছু না। আর তখনই মিরেন্ডা বুঝতে পারে জনের মধ্যে কিছু বিশেষ রয়েছে। এদিকে জন আর হেসলি পৌঁছে যায় সেই হোম প্ল্যানেটে। অল্প সময়ের মধ্যেই জন খুঁজে পায় নিজের পুরাতন বাড়ি। ভেতরে ঢুকেই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে। সে মনে করতে পারে সে ছোটবেলায় ছবি আঁকতে খুবই ভালোবাসত, আর একদিন বাড়ির পাশের গুহায় গিয়ে সে খুঁজে পেয়েছিল এক বিশাল কিস্টোন। স্পর্শ করতেই সেটা জেগে উঠেছিল। এইসব ভীষণের মধ্যেই সে দেখতে পায় হেসলিকে, আর তার শৈশবে হেসলিও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল। বর্তমানে ফিরে জনের সবকিছু মনে পড়ে, আর সে বুঝতে পারে হেসলি তার সবকিছু জানত, তার পরিবার, তার অতীত, তার প্ল্যানেট সব, কিন্তু কখনো সে কিচ্ছু বলেনি। কিন্তু এখনও জন কিছু বলে না। সে সোজা চলে যায় সেই গুহার দিকে, কিস্টোন যেখানে ছিল। হেসলিও তার পিছু নেয়, আর গুহার ভেতরে দুজনেই দাঁড়িয়ে থাকে সেই বিশাল স্টোনের সামনে। তারা স্তম্ভিত হয়ে যায়। অ্যাকচুয়ালি এটি ছিল সেই দ্বিতীয় স্টোন। এদিকে মেড্রিগাল প্ল্যানেটে উইন্সলার জানতে পারে কোয়ান ফিরে এসেছে। সে সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর কন্ট্রাক্ট কিলার ফ্র্যাঙ্কোকে ভাড়া করে। টার্গেট কোয়ান। কোয়ান আর সোরেন বুঝে যায় এখানে তারা নিরাপদ না। তারা সিদ্ধান্ত নেয় আপাতত ফিরে যাবে রাবল প্ল্যানেটে, আর প্রস্তুতি নিয়ে আবারও ফিরে আসবে। কিন্তু তাদের স্পেসশিপ বাজেয়াপ্ত করা হয়ে গিয়েছে, যার ফলে এখন তারা ফাঁদে পড়ে যায়। স্টোরেন দিশেহারা, কোনো পথ নেই। ঠিক তখন কোয়ান বলে তার খালা সুজানার কথা। সে তাকে সাহায্য করতে পারে, এমনকি স্টোরেনকে টাকাও দিতে পারবে। তাই তারা তার কাছে যায়। সুজান কোয়ানকে দেখে খুবই খুশি হয় আর সাহায্য করতে রাজি হয়, কিন্তু সে চায় না কোয়ানও তার বাবার মতো এই অর্থহীন যুদ্ধে লেগে পড়ুক। কারণ সুজান জানায় কোয়ানের বাবা একসময় সাধারণ মানুষ ছিল, কিন্তু একদিন মরুভূমিতে গিয়ে তার দেখা হয় এক রহস্যময় মিস্টিক গোত্রের সাথে, আর তার পরের দিনই সে ইউএনএসসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই কথা শুনে কোয়ান হতভম্ব হয়ে যায়, কিন্তু সে কিছু বলার আগেই ফ্র্যাঙ্কো এসে হাজির হয়। এক ঝটকায় সে সুজানকে হত্যা করে, এরপর কোয়ানের পিছু নেয়। তবে সময়মতো স্টুডেন্ট সেখানে চলে আসে আর তাকে বাঁচায়। দুজন মিলে এখন চুরি করা বাইকে পালিয়ে যায়, কিন্তু কিছু দূর যেতেই বাইকটাও নষ্ট হয়ে যায়। স্টুডেন্ট চায় যত দ্রুত সম্ভব এই প্ল্যানেট ছাড়তে, কিন্তু কোয়ান সেখান থেকে যেতে চায় না। সে এখন সেই মিস্টিক গোত্রের কাছে যেতে চায় যেখান থেকে তার বাবা যুদ্ধ শুরু করেছিল। রাগে সোরেন তাকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে ফেলে বাইকের সাথে, আর নিজে বের হয় নতুন একটি গাড়ি খুঁজতে। কিন্তু তার যাওয়া মাত্রই কোয়ান পাথর দিয়ে তার হ্যান্ডকাফ ভেঙে ফেলে আর একটু দূরে সরে যায়। যখন স্টোরেন গাড়ি নিয়ে ফিরে আসে, কোয়ান তাকে ইলেকট্রিক শক দিয়ে সেন্সলেস করে দেয়। এদিকে জনের হোম প্ল্যানেটে হেসলি ইতিমধ্যে খবর ছড়িয়ে দিয়েছে, আর খুব শিগগিরই ইউএনএসসির বাহিনী সেখানে পৌঁছে যায়। টার্গেট সেই বিশাল কিস্টোন। তারা গুহার ভেতরে ক্রিস্টাল ভাঙতে শুরু করে, আর ঠিক তখনই এক প্রচণ্ড এনার্জি ওয়েভ ছড়িয়ে পড়ে। চারপাশে সবার কানে অসম্ভব যন্ত্রণা হয়, আর কিস্টোনের সঙ্গে সংযুক্ত থাকার কারণে এই অদ্ভুত শক্তির স্পন্দনটা ম্যাকির মধ্যেও পৌঁছে যায়। আর ঠিক সেই কারণেই সে অবশেষে জেনে ফেলে সেই বড় কিস্টোন কোথায় রয়েছে। কিন্তু এখন পর্যন্ত জন বুঝতেই পারেনি সে কিভাবে নিজের হোম প্ল্যানেট থেকে ইউএনএসসির ডিপার্টমেন্টে পৌঁছেছিল। এই প্রশ্নটা তাকে ভেতরে কুরে কুরে খাচ্ছিল, আর সেই ভাবনার মধ্যেই সে ছুঁয়ে ফেলে সেই স্টোনকে। আর ঠিক তখনই তার সামনে সবকিছু বদলে যায়। হঠাৎ করেই তার স্মৃতির দরজা খুলে যায়। সে দেখতে পায় তার ছোটবেলায় একটা সময় যখন এই প্ল্যানেটটা ছিল প্রাণবন্ত, সুন্দর, সভ্যতায় ভরপুর। আর সেই সময়ই হ্যালসি তার স্বামীর সঙ্গে এখানে ঘুরতে এসেছিল। সেই ভ্রমণের সময় হ্যালসি প্রথমবার দেখে জনকে, একটা ছোট্ট বাচ্চাকে সাহায্য করতে। আর সেই মুহূর্তেই সে বুঝে যায় এই ছেলেটার ভেতরে লুকিয়ে রয়েছে অস্বাভাবিক ক্ষমতা। আর তারপর সে জনকে কিডন্যাপ করে, তার মস্তিষ্ক থেকে সবকিছু মুছে ফেলে। আর বর্তমান সময়ে ফিরে এসে সবকিছু মনে পড়তেই জন প্রচণ্ড রেগে যায়, কারণ ছোটবেলা থেকে স্পার্টানদের সবাইকে একটা মিথ্যা গল্প শোনানো হতো যে তাদের বাবা মা দুর্ঘটনায় মারা গিয়েছে আর ইউএনএসসি তাদেরকে দত্তক নিয়েছে। কিন্তু সত্য ছিল ভয়ঙ্কর। ঠিক তখনই জনের সামনে এসে দাঁড়ায় হ্যালসি, আর তাকে দেখেই জন এগিয়ে যায় তাকে মেরে ফেলার জন্য। কিন্তু সেই মুহূর্তে কার্টানা হস্তক্ষেপ করে। হ্যালসির জীবন বাঁচাতে সে জনকে সেন্সলেস করে দেয়। কিছুক্ষণ পর জনের সেন্স ফিরে আসে, আর চারপাশের দৃশ্য দেখে তার মাথায় যেন বাজ ভেঙে পড়ে, কারণ ম্যাকির কারণে এলিয়েনরাও পৌঁছে গিয়েছে সেই জায়গায়। তারা এসেছে কিস্টোন দখল করতে।
এবং শুরু হয়ে গিয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে ইউএনএসসির স্পার্টান সৈনিকরা আর অন্যদিকে ভয়ঙ্কর এলিয়েন বাহিনী। চারপাশে শুধু গুলি, বিস্ফোরণ। এই দৃশ্য দেখে জন আর থেমে থাকে না। সে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করতে আর নিজেদের সঙ্গীদের বাঁচাতে। এক এক করে তারা এলিয়েনদের মারতে শুরু করে। এই পুরো সময় কিস্টোনের দায়িত্ব ছিল জনের উপর। কিন্তু হঠাৎই তার চোখের সামনে কাই মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। এখন জন আর আগের মতো নেই। সে ইমোশন অনুভব করতে পারে, আর সেই কারণেই সে কিস্টোন মাটিতে ফেলে দৌড়ে যায় কাইকে বাঁচাতে। আর এই একটা ভুলেই কিস্টোন পৌঁছে যায় একটা এলিয়েনের হাতে। সে মুহূর্তের মধ্যে সেটাকে নিয়ে পালিয়ে যায় নিজের স্পেসশিপে। আর প্ল্যানেট ছেড়ে যাওয়ার আগে সে ফেলে যায় একটা পড, যার ভেতরে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে ম্যাকি। জন তাকে দেখে দৌড়ে যায় সাহায্য করতে, কিন্তু জনকে দেখেই ম্যাকি সেন্সলেস হয়ে পড়ে। এরপর কাই আর ম্যাকি দুজনকেই ভর্তি করা হয় রিচ প্ল্যানেটের একটি হসপিটালে। সেখানে ম্যাকি কথা বলে মিরেন্ডার সঙ্গে। সে জানায় ছোটবেলায় এলিয়েনরা তাকে কিডন্যাপ করেছিল, আর তারপর থেকে সে তাদের সঙ্গেই রয়েছে। কিছুক্ষণ পর জন আসে ম্যাকির কাছে। তার একটাই উদ্দেশ্য, এলিয়েনদের প্ল্যানেটের লোকেশন কোথায়। ম্যাকি লোকেশন দেয়, কিন্তু সেখানে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তারা কিচ্ছু পায় না। এদিকে কার্টানা প্রোগ্রাম জোনের মধ্যে থাকা সত্ত্বেও সে কিস্টোন ছেড়ে কাইকে বাঁচিয়েছে। এই কারণেই ইউএসসির উচ্চ পদস্থ অফিসাররা ঠিক করে তারা কার্টানাকে সরিয়ে ফেলবে। তারা এটাকে বলে হ্যালিসির ফিল্ড এক্সপেরিমেন্টের ব্যর্থতা, আর কার্টানার জায়গা দেওয়া হয় হ্যালিসির নিজের মেয়ে মিরেন্ডাকে। এতে হ্যালিসি প্রচণ্ড রেগে যায়, কিন্তু এখন সে অসহায়। তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এরপর জন যায় হ্যালিসির সঙ্গে দেখা করতে একটা ইন্টারোগেশন রুমে। সেখানে বিচারক আদেশ দিয়েছে হ্যালিসিকে ইউএনএসসির অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হবে। চলে যাওয়ার আগে জন আসল সত্য জানতে চায়। সে প্রশ্ন করে, কেন কেন এতগুলো বাচ্চার জীবন তুমি ধ্বংস করেছ? তাদের বাবা মা, তারা কি খুঁজে দেখেনি তাদের সন্তান কোথায় রয়েছে? হ্যালিস হাসতে হাসতে উত্তর দেয়, আর সেই উত্তর শুনে জন একদম হতভম্ব হয়ে যায়। সে জানায় বাচ্চাদের কিডন্যাপ করার পর তাদের জায়গায় রেখে দেওয়া হতো সেই বাচ্চার ক্লোনদেরকে, ঠিক একই রকম দেখতে। আর সেই ক্লোন কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে মারা যেত, যার ফলে তাদের বাবা মা ভাবত তাদের সন্তান মারা গিয়েছে। তারা কখনোই জানতো না যে তাদের আসল সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে জন এখন প্রচণ্ড রেগে যায়। আর ঠিক তখনই মিরেন্ডা এসে পড়ে সেখানে। সে সব শুনে ফেলে, আর নিজের মায়ের ওপর তার প্রচণ্ড ঘৃণা জন্মে যায়। এরপর জন সোজা যায় ম্যাকির কাছে। সে বলে, তুমি যে লোকেশন দিয়েছিলে সেখানে কোনো এলিয়েন প্ল্যানেট নেই। তবুও ম্যাকি নিজের কথাতেই অটল থাকে। এতে জন আরও রেগে যায়। কিন্তু ঠিক তখনই হঠাৎ জন অসুস্থ হয়ে পড়ে। সে নিজেকে দুর্বল অনুভব করতে থাকে। ম্যাকি তখন তাকে সত্যটা জানায়, তুমি বারবার কিস্টোনের সংস্পর্শে এসেছো, আর তোমার মস্তিষ্ক তার সঙ্গে ফাইট করছে। কিন্তু যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো আর সেই লড়াই বন্ধ করো, তাহলে কিস্টোন তোমাকে দেবে অতুলনীয় সুখের অনুভূতি, আর একই সঙ্গে তুমি জানতে পারবে অন্য কিস্টোনগুলো কোথায় রয়েছে। তারপর ম্যাকি আরও একটা চমকপ্রদ কথা বলে, সে নিজেও কিস্টোন অ্যাক্টিভেট করতে পারে, আর এখন পর্যন্ত তার ছাড়া একমাত্র জনকেই সেটা করতে দেখেছে। এই কথা শুনে জনের মনে সন্দেহ কমতে শুরু করে। সে যায় মিরেন্ডার কাছে। মিরেন্ডা তাদের দুজনের ডিএনএ পরীক্ষা করে, আর বের হয়ে আসে অবিশ্বাস্য রেজাল্ট। তাদের ডিএনএ স্ট্রাকচার প্রায় একই রকম, আর কিস্টোন শুধুমাত্র তাদের ছোঁয়াতেই অ্যাক্টিভেট হয়। এটা জানার পর জনের বিশ্বাস আরও দৃঢ় হয়, আর সে এখন আবারও সেই স্টোনটাকে স্পর্শ করে। আর ঠিক সেই মুহূর্তে সে নিজের মস্তিষ্ককে জোর করে সম্পূর্ণ বন্ধ করে দেয়, যেন তার দিক থেকে কোনো চিন্তা, কোনো অনুভূতি কিছুই আর কিস্টোনের ভেতরে প্রবেশ করতে না পারে। যার ফলে হঠাৎ করে সে পৌঁছে যায় এক সম্পূর্ণ ভিন্ন জগতে, একটা জায়গা যেখানে সময় থেমে আছে। সেখানে সে প্রচণ্ড সুখ অনুভব করে, কিন্তু বাস্তবে তার শরীর কাঁপছে খিঁচুনি ওঠার মতো। একই সময় একই জিনিস ঘটছে ম্যাকিরও সঙ্গে। আর তারপর দুই চেতনা জন আর ম্যাকি মিলে যায় সেই রহস্যের জগতে। এদিকে হেলসি অন্য এক প্ল্যানেটে যাওয়ার জন্য নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল, কিন্তু এই সময়েও সে এক চালাকি করে। মিরেন্ডার সঙ্গে সম্পূর্ণ কথাবার্তার ভান করে সে গোপনে স্ক্যান করে নেয় মিরেন্ডার বায়োমেট্রিক ডাটা। এখন পুরো মহাবিশ্বে যেখানেই যাক না কেন, সে এই ল্যাবের প্রত্যেকটা তথ্য, প্রতিটা গোপন বিষয় যে কোনো সময় অ্যাক্সেস করতে পারবে। অন্যদিকে মেড্রিকাল প্ল্যানেটে কোয়েনহা সে আগেই স্টেরেনকে অজ্ঞান করে ফেলেছিল। এবার সে তার গাড়ি চুরি করে বেরিয়ে পড়ে মরুভূমির দিকে এক রহস্যময় গোষ্ঠী মিস্টিকদের খুঁজে বের করতে। আর বেশিক্ষণ লাগে না, মিস্টিকরা তাকে খুঁজে পায় এবং নিয়ে যায় তাদের নেতার কাছে। সেখানে কোয়ান জানতে পারে তার পূর্বপুরুষদের এই প্ল্যানেটের সঙ্গে গভীর এক সম্পর্ক রয়েছে। অনেক বছর আগে যখন তার প্রপিতামহ এখানে প্রথম আসে, তখন এই জায়গায় ছিল না খাবার, না পানি,
সবকিছু ছিল একবার শেষ হয়ে যাওয়ার পথে। কিন্তু কোনো এক অলৌকিক উপায় সে খুঁজে পায় একটা কুয়া, আর সেই কুয়ার কাছে গিয়ে তার দেখা হয় এক অজানা শক্তির সঙ্গে। সেই শক্তি তাকে বলে এই প্ল্যানেটকে রক্ষা করতে হবে, কিন্তু সেই কূপের ভেতরে কি আছে আজ পর্যন্ত কেউ জানে না। এই গল্প শুনে কোয়ানের বিশ্বাস হয় না, বরং রেগে যায় মিস্টিকদের নেতার উপর। তখন তার বিশ্বাস ফেরানোর জন্য নেত্রী তাকে দেয় এক অদ্ভুত পানীয় টেডিয়াম, আর সেটা পান করতেই কোয়ানের চেতনা ছিটকে যায়। সে পৌঁছে যায় জনের স্পেসশিপে। সেখানে জন একটা যন্ত্রের মতো আচরণ করছে। কোয়ানকে নিয়ে যায় আবার সেই মিস্টিকদের তাঁবুর সামনে, এবং এবার নেত্রী আদেশ দেয় জন আর কোয়ানের মধ্যে লড়াই হবে, এক ভয়ঙ্কর মুখোমুখি সংঘর্ষ। কোয়ান চেষ্টা করে বারবার জনকে হারাতে, কিন্তু জন অনেক বেশি শক্তিশালী। শেষ পর্যন্ত কোয়ানের অহংকার একদম ভেঙে চুরমার হয়ে যায়। আর তখনই জন তাকে নিয়ে যায় সেই কূপের কাছে, যেটা তার প্রপিতামহ খুঁজে পেয়েছিল। সেখানে কোয়ান দেখতে পায় তার প্রপিতামহ এক অদ্ভুত যন্ত্রের সঙ্গে কথা বলছে, আর তারপর সে বুঝতে পারে আসল সত্যটা। মৃত্যুর আগে তার প্রপিতামহ এই কুয়া রক্ষার দায়িত্ব দিয়েছিল নিজের ছেলেকে, তারপর সেই দায়িত্ব দিয়েছে তার দাদার কাছে, তারপর তার বাবার কাছে, আর এখন এই দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। ঠিক সেই সময় সে দেখতে পায় তার বাবাকে। সে বলে এই কুয়ার ভেতরে আছে অন্য জগতে যাওয়ার এক পোর্টাল, যা শুধুমাত্র টেডিয়ামের সাহায্যে খোলা যায়, আর যে কোনো মূল্যে এই কুয়া আর পুরো প্ল্যানেটকে রক্ষা করতে হবে। এটা জানার পর কোয়ান সবকিছু বুঝে যায়। সে বুঝতে পারে কেন তার বাবা মিস্টিকদের সঙ্গে দেখা করার পর ইউএনএসসির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এবং তখনই সে ঠিক করে সে তার প্ল্যানেটকে মুক্ত করবে। বাস্তবে ফিরে এসে সে মিস্টিকদের নেতাকে ধন্যবাদ জানায়, আর সেরেনের চুরি করা গাড়ি নিয়ে রওনা দেয় নিজের পুরাতন বেসের দিকে। এদিকে সেরেন পৌঁছে গেছে নিজের প্ল্যানেট রুবেলে। রাতে ঘুমানোর আগে সে তার স্ত্রীকে সবকিছু জানায়, ম্যাড্রিগাল প্ল্যানেটে কী কী ঘটেছে, আর তার ধারণা এতক্ষণে উইন্ডসারের লোকেরা কোয়ানকে মেরে ফেলেছে। কিন্তু তার স্ত্রী বলে তুমি ভুল ভাবছ, কারণ উইন্ডসার কোয়ানের মাথার দাম 3 গুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ কোয়ান এখনও জীবিত রয়েছে। আর এতে সে স্টেরেনকে দোষারোপ করে, কারণ সে জনকে কথা দিয়েও কোয়ানকে বিপদের মধ্যে ফেলে রেখে চলে এসেছে। এই কথা শুনে স্টেরেন নিজের ভুল বুঝতে পারে, আর দেরি না করে সে আবারও রওনা দেয় সেই প্ল্যানেটের দিকে কোয়ানকে বাঁচাতে। অন্যদিকে উইন্ডসার খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আগাথার কাছে। সে জানতে চায় কোয়ান কোথায়, কিন্তু আগাথা স্পষ্ট বলে আমি জানি না, আর জানলেও বলতাম না। এই কথা শুনে উইন্ডসার তাকে মেরে ফেলতে উদ্যত হয়। ঠিক তখনই সে খবর পায় তাদের পুরানো বেসে কেউ ঢুকেছে, আর সে বুঝে যায় ওটা কোয়ান ছাড়া আর কেউ না। তাই অগাথাকে খুন করে সে বেরিয়ে পড়ে নিজের দল নিয়ে কোয়ানকে শেষ করতে। এদিকে কোয়ান ফিরে এসেছে তার পুরাতন বেসে। সে ঢোকে তার বাবার রুমে, আর সেখানে সে দেখতে শুরু করে তার দাদা আর বাবার লেখা চিঠিগুলো। আর সেই চিঠিগুলোর প্রতিটা লাইনে বারবার ফিরে আসে একটাই রহস্য, সেই কুয়ার গল্প, সেই অজানা শক্তি, আর সেই দায়িত্ব। তার আসল উদ্দেশ্য এখন এই প্ল্যানেটকে রক্ষা করা, আর যে কোনো মূল্যে সেই কুয়াকে নিরাপদে রাখা। কিন্তু ঠিক তখনই ঝড়ের মতো সেখানে এসে হাজির হয় উইন্ডসার তার পুরো আর্মি নিয়ে। চারিদিক থেকে তারা ঘিরে ফেলে জায়গাটা, কোয়ানকে খুঁজতে শুরু করে। ঠিক সেই সময় বাঁচাতে আসে স্টেরেন। সে একাই ঝাঁপিয়ে পড়ে উইন্ডসারের লোকদের উপর, এক এক করে নির্দয়ভাবে তাদের মারতে শুরু করে। অবশেষে সে পৌঁছে যায় কোয়ানের কাছে, কিন্তু ততক্ষণে পুরো ক্যাম্প চারদিক থেকে ঘিরে ফেলেছে উইন্ডসার আর তার বাহিনী। এখন বাঁচার পথ একটাই, কিন্তু সেই পথ বলার আগে কোয়ান একটা অদ্ভুত প্রস্তাব দেয়। সে উইন্ডসারকে বলে পাশে পড়ে থাকা একটা সুটকেস তুলতে, যার ভেতর আছে ডিলের চেয়েও অনেক বেশি টাকা, যেই টাকাগুলো স্টেরেন নিয়ে যেতে পারবে কোয়ানের জীবন বাঁচানোর বিনিময়ে। এই কথা শুনে স্টেরেনের চোখ জ্বলে ওঠে। সে রাজি হয়ে যায়। এরপর কোয়ান তার প্ল্যানটা বলে। স্টেরেন বাইরে গিয়ে ফাইট করবে, উইন্ডসারের লোকদের শেষ করবে, আর সে নিজে বাংকারের বেসমেন্টে গিয়ে চালু করবে হাইড্রোজেন পাওয়ার মেশিন। তারপর একটা বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেবে সবকিছু। কিন্তু সময় খুবই কম, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। তারপরও টাকার লোভে স্টেরেন রাজি হয়ে যায়, আর শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর অ্যাকশন। বাইরে স্টেরেন এক এক করে সবাইকে মারতে শুরু করে, আর ভেতরে কোয়ান চালু করে দেয় সেই হাইড্রোজেন মেশিন। তারপর সে উঠে আসে উপরে, আর এক ভয়াবহ বিস্ফোরণে উড়িয়ে দেয় পুরো বেস। ঠিক সেই মুহূর্তে কোয়ান স্টেরেনের সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। পেছনে আগুনে পুড়তে থাকে সবকিছু। উইন্ডসার তার পুরো বাহিনী সব শেষ হয়ে যায়। এই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ম্যাড্রিগাল প্ল্যানেট মুক্ত হয়ে যায় উইন্ডসারের অত্যাচার থেকে। কিন্তু কোয়ানের লড়াই এখনও শেষ হয়নি, কারণ এখনও ইউএনএসসির হাত থেকে এই প্ল্যানেটকে মুক্ত করতে হবে। এই কারণেই সে স্টেরেনকে বিদায় জানায়, টাকাগুলো নিয়ে চলে যেতে দেয় তাকে, আর নিজে থেকে যায় নিজের বাবার মতো একটা বিদ্রোহী দল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে। অন্যদিকে রিচ প্ল্যানেটে জন আর ম্যাকি দুজনেই ভাবছে একজন আরেকজনকে নিয়ে, কারণ সেই রহস্যময় জগৎ থেকে ফিরে আসার পর তারা দুজনেই বুঝে গিয়েছে
তাদের মধ্যে কিছু একটা বদল হয়েছে। এক অদ্ভুত টান, এক অদ্ভুত সংযোগ। এদিকে ম্যাকির অতীত ছিল ভয়ঙ্কর। ছোটবেলায় সে থাকত এক আবর্জনায় ভরা প্ল্যানেটে। সেখানে ইউএনএসসির অত্যাচারে পুরো ব্রহ্মাণ্ডের সকল বর্জ্য সেখানেই ফেলা হতো, আর সেখানকার মানুষ নোংরা কীটপতঙ্গের মতো জীবন কাটাতো। একদিন ম্যাকি তার বন্ধুর সঙ্গে বসে পড়ছিল তার প্রিয় বই। হঠাৎ ইউএনএসসির গার্ডরা এসে তাদের কাজ করতে বাধ্য করতে থাকে, কিন্তু তার বন্ধু অস্বীকার করে। তার ফলে তাকে মেরে ফেলা হয়। এরপর ম্যাকিকে টেনে হিচড়ে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল কাজ করানোর জন্য। কিন্তু ঠিক তখনই প্ল্যানেটে আক্রমণ করে এলিয়েনরা। এক এক করে সকল গার্ডকে মেরে ফেলে। এরপর এক এলিয়েন তাকে মারার জন্য আসে, কিন্তু হঠাৎ তার অস্ত্রটা জ্বলে ওঠে, আর সেই আলোই সবকিছু বদলে দেয়। এলিয়েন বুঝে যায় ম্যাকির মধ্যেই কিস্টোন অ্যাক্টিভেট করা সম্ভব। এই কারণেই সে ম্যাকিকে মারে না, বরং নিয়ে যায় নিজেদের বেসে। আর সেই দিন থেকে ম্যাকি বড় হয়েছে এলিয়েনদের মাঝেই। বর্তমান সময়ে এই অতীতের কারণেই সে ইউএনএসসিকে ঘৃণা করে। সে চায় তাদের পুরোপুরি ধ্বংস করতে, তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নিতে। আর সেই কারণেই এতদিন সে এলিয়েনদের বিপক্ষে কাজ করেছে। এরপর একদিন জন আর ম্যাকি একসঙ্গে বাইরে যায়। সেখানে জন জানতে পারে আরও এক সত্য। দুটি কিস্টোন একসঙ্গে জুড়ে দিলে একটা পোর্টাল খুলবে এক জায়গায় যার নাম হ্যালোর রিং। এলিয়েনদের বিশ্বাস ওখানে গেলে তারা অমর হয়ে যাবে। কিন্তু আসল সত্য আরও কঠিন। এই কিস্টোন একটি বিধ্বংসী অস্ত্র, যার সাহায্যে পুরো এক সভ্যতাকে মুহূর্তে ধ্বংস করা সম্ভব। এলিয়েনরা মানুষকে ঘৃণা করে, আর তারা চায় এই কিস্টোন জুড়ে মানবজাতিকে পুরো ধ্বংস করে দিতে। এই কথা শুনে জন স্তম্ভিত হয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই সে ঠিক করে এলিয়েনদের আগেই সে দ্বিতীয় কিস্টোন খুঁজে বের করবে, আর সেটাকে ব্যবহার করে মানুষ না, এলিয়েনদেরকেই মেরে ফেলবে। কিন্তু এর জন্য দরকার ম্যাকি, কারণ ম্যাকি কিস্টোন ছুঁয়ে অন্য স্টোনের অবস্থান জানাতে পারবে। তবে এটা করতে হলে আগে ইউএনএসসির অনুমতি দরকার হবে। তাই জন যায় মার্গারেট আর অন্য লিডারদের কাছে, আর অনেক চেষ্টার পর সে অনুমতি পেয়ে যায়। রাতে সে ম্যাকিকে কাছে গিয়ে বলে, আগামীকাল আমরা দ্বিতীয় স্টোন খুঁজতে যাব। ম্যাকি রাজি হয়, আর এখানে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা একসঙ্গে ইন্টিমেট হয়। আর জন যখন ঘুমিয়ে পড়ে তখন ম্যাকি চুপচাপ বের করে তার নখের ভেতর লুকানো অস্ত্রটা এবং সেটা ফেলে দেয়, কারণ এলিয়েনরা তাকে পাঠিয়েছিল কিস্টোন আনার জন্য আর জনকে খুন করার জন্য। কিন্তু এখন সে আর সেটা করবে না, কারণ সে জনকে ভালোবেসে ফেলেছে। অন্যদিকে পরের সকালেই হ্যালিসিকে দুপুর 12টার আগেই রিচ প্ল্যানেট ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কার্টানার সাহায্যে সে জেনে যায় জন আর ম্যাকি কি করতে যাচ্ছে, আর এটি জানা মাত্র সে কিছু একটা ভাবতে শুরু করে। সকালে জন যখন ম্যাকের রুম থেকে বেরিয়ে যায়, ঠিক তখনই হ্যালিস গোপনে যোগাযোগ করে ম্যাকের সঙ্গে। সে তাকে সতর্ক করে ইউএনএসসিকে কোনোভাবেই সাহায্য করবে না দ্বিতীয় কিস্টোন খুঁজে বের করতে, কারণ তারা তোমাকে ব্যবহার করবে আর পরে সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেবে। তারপর সে ম্যাকিকে একটা পরিকল্পনা দেয়, আমি একটু পর আমার স্পেসশিপ চালু করব, তুমি যেভাবেই হোক জনের সঙ্গে মিলে কিস্টোন নিয়ে আমার কাছে চলে আসবে। তারপর আমরা এই গ্রহ ছেড়ে চলে যাব নিরাপদ কোনো জায়গায়। সব শুনে ম্যাকি কোনো উত্তর দেয় না, কিন্তু হ্যালিস থেমে থাকে না। সে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করে সকল স্পার্টান সৈন্যদের সঙ্গে। তার আদেশ, মহাবিশ্বকে বাঁচাতে হলে আমার কথা শুনতেই হবে। যেভাবেই হোক জন, ম্যাকি আর কিস্টোনকে আমার কাছে নিয়ে আসো। স্পার্টানরা, যাদের ভেতরে কোনো আবেগ নেই, তারা এক মুহূর্ত দেরি না করে আদেশ মেনে নেয়। কিন্তু কাই এখন সে অনুভব করতে পারে, সে বুঝতে পারে এই আদেশ মানতে গেলে তাকে লড়তে হবে নিজের বন্ধুদের সঙ্গে, আর সেটা সে করতে চায় না। হ্যালসি সেটা বুঝে যায় আর সঙ্গে সঙ্গে আদেশ দেয়, প্রথমে কাইকে অজ্ঞান করো, তাকে বন্দি করো। তার সঙ্গীরা একদম সেটাই করে। কাইকে নিস্তেজ করে বন্দি করা হয়। এরপর তারা রওনা হয় জন আর ম্যাকিকে ধরতে। কিন্তু হ্যালিস জানে জন তার সবথেকে শক্তিশালী স্পার্টান, বাকি সবাই মিলে তাকে সহজে ধরতে পারবে না। তাই সে চায় আরও ভয়ঙ্কর কিছু। সে কাটানাকে নির্দেশ দেয়, জনের মস্তিষ্কের 100% কন্ট্রোল দিতে। তার শরীরকে ব্যবহার করো, যদিও এতে জন মারা যাবে, তবুও তুমি তার দেহকে নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু কাটানা মানুষ না হয়েও মানুষের মতো ভাবতে পারে। সে জানে এটা অন্যায়, তাই সে সরাসরি অস্বীকার করে। তারপরও হ্যালসি বারবার চেষ্টা করে তাকে জোর করতে, আর তখনই কাটানা একটা বড় ডিসিশন নেয়। সে হ্যালিসের সকল সিসিটিভি অ্যাক্সেস বন্ধ করে দেয় আর সরাসরি জানিয়ে দেয় জনকে হ্যালিসের আসল উদ্দেশ্য কী। মানে হ্যালসি নিজের ফাঁদে নিজেই পড়ে যায়। সে এও বলে দেয়, খুব শিগগিরই তোমার স্পার্টান সঙ্গীরা তোমাকে ধরতে আসবে। এই কথা শুনে জন একটুও দেরি করে না। সে ম্যাকিকে পাঠায় মার্গারেটের কাছে সব সত্য জানতে সাহায্য চাইতে, আর নিজে প্রস্তুত হয় ফাইট করার জন্য নিজের সঙ্গীদের সঙ্গে। কিন্তু এই লড়াই এত সহজ না, কারণ তখন জনের গায়ে নেই তার আর্মার। ফলে সে একের পর এক আঘাত খেতে থাকে। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে।
একসময় তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার সঙ্গীরা তাকে ধরে ফেলে আর নিয়ে যায় হ্যালসির কাছে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো ফিরে আসে কাই। সে ঝাঁপিয়ে পড়ে নিজের সঙ্গীদের উপর। এক ভয়ঙ্কর সংঘর্ষ হয়। কাই নিজেই তার নিজের 2 সঙ্গীকে শেষ করে দেয়। অন্যদিকে ম্যাকি পৌঁছে যায় মার্গারেটের কাছে। সে সকল সত্য খুলে বলে। মার্গারেট তাকে সাহায্য করতে যাচ্ছিল, ঠিক তখনই এসে হাজির হয় মিরান্ডা। সে সতর্ক করে ম্যাকির উপর বিশ্বাস না করতে, কারণ সে জেনে গিয়েছে ম্যাকিই ছিল সেই আক্রমণের মূল নায়ক পেট্রোলিং শিপের ওপর, আর তার কাছে আছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। এই কথা শুনে মার্গারেট বুঝে যায় ম্যাকি একসময় এলিয়েনদের গুপ্তচর ছিল, আর এক মুহূর্তও দেরি না করে সে সৈন্যদের আদেশ দেয়, আক্রমণ করো। ম্যাকি আহত হয়, আর সেই আঘাতেই তার ভেতরের আগুন জ্বলে ওঠে। রাগে সে ছুঁয়ে ফেলে কিস্টোন, আর এবার যে শক্তি বের হয় তা আগের থেকে ছিল অনেক ভয়ঙ্কর। এক বিস্ফোরক এনার্জি ওয়েভ, যার প্রভাব পড়ে উপরে থাকা ইউএনএসসি সৈনিকদের উপর, নিচে থাকা স্পার্টানদের উপর, এমনকি জনের উপরও। এই এনার্জির টানেই জন আবার প্রবেশ করে সেই রহস্যময় হ্যালো স্পেসে, যেখানে ম্যাকি দাঁড়িয়ে। সে শুধু বলে গুড বাই আর চলে যায়। জন এখানে সেন্সলেস হয়ে পড়ে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে, কিন্তু ম্যাকি সেখানে নেই। অন্যদিকে হ্যালসি রেডি এই জায়গা ছেড়ে পালানোর জন্য। এদিকে জন এবার সব বলে দেয় তার সঙ্গীদের, কিভাবে ছোটবেলায় তাদেরকে তাদের মা বাবা থেকে আলাদা করা হয়েছিল, কিভাবে তাদের শৈশব ধ্বংস করা হয়েছিল আর এই কিলিং মেশিনে রূপান্তরিত করা হয়েছিল। এসব শুনে কাই প্রচণ্ড রেগে যায়। সে ছুটে যায় হ্যালিসের স্পেসশিপের দিকে, আর এক লাফে সে উঠে পড়ে সেই শিপে। ভিতরে ঢুকেই সে খুন করে হ্যালসির অ্যাসিস্ট্যান্টকে, কিন্তু হ্যালসি থামে না। সে কথা দিয়ে চালাকি করে, ধীরে ধীরে পৌঁছে যায় একটা স্পেস পডে, আর মুহূর্তের মধ্যে সে সেই পড নিয়ে পালিয়ে যায় রিচ প্ল্যানেটের নাগালের বাইরে। আর এরপর তার মূল স্পেসশিপ ক্র্যাশ করে মাটিতে। কিন্তু ভাগ্যক্রমে কাই আগেই পরে নিয়েছিল তার স্যুট, তাই সে কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। এদিকে জন এখন রেডি এলিয়েনদের কাছ থেকে কিস্টোন ফিরে আনার জন্য। সে খুঁজতে শুরু করে এলিয়েন প্ল্যানেটের লোকেশন। মিরান্ডা তাকে বারবার সতর্ক করে ম্যাকির বিশ্বাসঘাতকতার কথা বলে, তবুও জনের বিশ্বাস আছে। সে শুধু চায় একবার একা ম্যাকির সঙ্গে কথা বলতে। অন্যদিকে খবর আসে একটি দূরবর্তী প্ল্যানেটে দেখা গিয়েছে হ্যালসিকে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনএসসির সৈন্যরা গিয়ে তাকে ধরে ফেলে আর নিয়ে আসে হেডকোয়ার্টারে। সেখানে মিরান্ডা শুরু করে জিজ্ঞাসাবাদ। তবে মিরান্ডা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই, কথাবার্তা একদম অসংলগ্ন মনে হচ্ছিল। আর ঠিক কিছুক্ষণ পর যখন সে রুম থেকে বেরিয়ে আসে, হঠাৎই হ্যালিসের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে, আর হ্যালসি সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে মিরান্ডা বুঝে যায় আসল কাহিনী, ওটা আসলে হ্যালসি না, তার একটা ক্লোন। অন্যদিকে জন ইতিমধ্যে তার টিম নিয়ে বেরিয়ে পড়েছে, টার্গেট এলিয়েনদের প্ল্যানেট। পথে কার্টানা জনকে সব বলে দেয়, কিভাবে হ্যালসি চেয়েছিল কার্টানা জনের মস্তিষ্ক দখল করুক আর তাকে মেরে ফেলুক, আর তার দেহকে ব্যবহার করুক নিজের ইচ্ছে মতো। কিন্তু কার্টানা সেটি করেনি, কারণ সে জানতো এটি অন্যায়। অন্যদিকে ম্যাকি পৌঁছে গিয়েছে এলিয়েনদের প্ল্যানেটে। তার কাছে কিস্টোন থাকায় এলিয়েনদের সবথেকে বড় লিডার তাকে স্বাগত জানায় বিশাল সম্মানের সঙ্গে। তাকে দেওয়া হয় গ্রেট ওয়ারিয়রের উপাধি, যেটা ম্যাকি ছোটবেলা থেকেই চেয়েছিল। বাইরে থেকে সে খুশির অভিনয় করে, কিন্তু ভেতরে সে একদম ভেঙে পড়েছে, কারণ এখন সে জানে তার ভবিষ্যৎ এলিয়েনদের সঙ্গে নয়, মানুষের সঙ্গে, আর সবথেকে বেশি জনের সঙ্গে। এরপর এলিয়েনরা শুরু করে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা, 2টা কিস্টোনকে একত্রিত করে হ্যালোর লোকেশন বের করতে। কিন্তু এটা সম্ভব একটিমাত্র উপায়ে, ম্যাকিকে সেটি ছুঁতে হবে। ঠিক তখনই সবকিছু ওলটপালট হয়ে যায়। জন তার স্পার্টানদেরকে নিয়ে স্পেসশিপ থেকে লাফ দিয়ে সেখানে চলে আসে, আর শুরু হয়ে যায় এক যুদ্ধ। এক এক করে এলিয়েনদের ধ্বংস করা হয়, কিন্তু এলিয়েনরাও কম না। তাদের সংখ্যা এত বেশি, যতই মারা হোক তারা শেষ হয় না। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে থাকে। এবার জন আর তার টিম পড়ে যায় চাপে। এই দৃশ্য দেখে ম্যাকি আর চুপ থাকে না। সে দৌড়ে যায় কিস্টোনের কাছে, আর সেটাকে ছুঁয়ে মনে মনে চায় এলিয়েনদের ধ্বংস করতে। আর ঠিক তখন স্টোন থেকে বের হয় এক ভয়ঙ্কর এনার্জি বিম, যা সকল এলিয়েনকে ছিটকে ফেলে দেয়। আর তারপরের মুহূর্তেই 2টি কিস্টোন একসঙ্গে যুক্ত হয়ে যায়। এক বিশাল আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, যেখানে ভেসে ওঠে হ্যালোর ম্যাপ। এই দৃশ্য দেখে মানুষ, এলিয়েন সবাই হতবাক হয়ে যায়। এরপর জন আর ম্যাকি আবার প্রবেশ করে সেই হ্যালো জগতে। সেখানে জন চেষ্টা করে ম্যাকিকে ফিরিয়ে আনতে, চলো এখান থেকে ফিরে আসি। কিন্তু ম্যাকি আর আগের মতো নেই। সে অত্যন্ত ক্লান্ত, সে ভেঙে পড়েছে। সে বলে, আমি এখানে শান্তি পাই, আমি আর ফিরতে চাই না। সে জনকেও বলে এখানে থেকে যেতে, কিন্তু জন উত্তর দেওয়ার আগেই হঠাৎ ম্যাকির বুক থেকে বের হয়ে আসে রক্ত, আর সেই মুহূর্তেই সে মারা যায়। বাস্তবে এই মৃত্যু ঘটে এক ভয়ঙ্কর ভুলে। জনের এক সঙ্গে যুদ্ধের মাঝে জনকে স্থির হয়ে যেতে দেখে ভয় পেয়ে গিয়েছিল, আর তাকে বাঁচাতে গিয়ে সে ম্যাকিকেই খুন করে ফেলে, যার ফলে জন প্রচণ্ড কষ্ট পায়।
কিন্তু থামার সময় নেই, সে ফিরে আসে আবার যুদ্ধক্ষেত্রে। এদিকে ম্যাকি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই আকাশ থেকে মিলিয়ে যায় সেই ম্যাপ। এখন এই ম্যাপ জানার একমাত্র উপায় জন। তাই এলিয়েন লিডার আদেশ দেয় জনকে জীবিত ধরো, আর একঝাঁক এলিয়েন তার দিকে ছুটে আসে। জন বুঝতে পারে তার অবস্থা খারাপ, সে এভাবে ফাইট করতে পারবে না, আর যদি সে হেরে যায় এলিয়েনরা তাকে দিয়ে কিস্টোন অ্যাক্টিভেট করাবে আর ধ্বংস করে দেবে মানব জাতি। তাই সে নেয় এক চূড়ান্ত সিদ্ধান্ত। সে বলে, কার্টিনা, আমার শরীরটাতে তুমি নিয়ন্ত্রণ করো, দুনিয়াকে বাঁচাও। কিন্তু এর মানে একটাই, জনের মৃত্যু। কার্টিনা এটি করতে চায় না বারবার, কিন্তু জনের জেদের সামনে সে হার মানে। আর তারপর জন মারা যায়, কিন্তু তার শরীর এখন কার্টিনার নিয়ন্ত্রণে। আর তখন শুরু হয় এক নতুন ফাইট। কার্টিনা জনের শরীর ব্যবহার করে এলিয়েনদের এক এক করে নির্মমভাবে মারতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যায়, মানুষ জিতে যায়। এরপর কার্টিনা তুলে নেয় সেই কিস্টোন আর নিয়ে যায় স্পেসশিপে। এবার স্টোন আর অ্যাক্টিভেট হয় না, কারণ জনের শরীরের ভেতরে রয়েছে কার্টিনা। কেউ জানে না এই সত্যটা। ফিরে আসার পথে কায়ের সন্দেহ হয়। সে জিজ্ঞেস করে, তুমি সত্যিই জন? কিন্তু কোনো উত্তর আসে না, শুধু নিঃশব্দে এগিয়ে চলে স্পেসশিপ রিচ প্ল্যানেটের দিকে। আর এখানেই পুরো ফার্স্ট সিজন শেষ হয়ে যায়। তবে অনেকগুলো প্রশ্ন রেখে যায়। সকল এলিয়েনই কি মারা গিয়েছে? আর হ্যালিস যে পালিয়ে গিয়েছিল সে এখন কোথায়? আর জন কি পুরোপুরি মারা গিয়েছে? তাকে কি আর বাঁচানো যাবে না? আর এই সকল উত্তর পাওয়া যাবে পরের ভিডিওতে, মানে সেকেন্ড সিজনে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।